আপনারা দেখছেন একুশে টেলিভিশন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হুমকির মুখে বাংলাদেশ, বিশ্ব সম্মেলনে ক্ষতিপূরণ আদায়ে সোচ্চার থাকার তাগিদ। ঢাকা চারপাশে নদী দখলদারের তালিকায় সরকারি প্রতিষ্ঠানও, বুড়িগঙ্গা বাঁচাতে মহাপরিকল্পনা। কুমিল্লার ঘটনায় ইকবাল সহ 4 জন আবারও রিমান্ডে, সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় নয় বললেন আইনমন্ত্রী। ডু অর ডাই ম্যাচে ক্যারিবীয়দের জয়, বিশ্বকাপ থেকে বিদায় টাইগারদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11:21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে। সংবাদ আরও থাকছে। অ্যাপের বালাই নেই, নিয়ম নীতি ছাড়াই চলছে রাইড শেয়ার সার্ভিস, ঘটছে ছিনতাই ডাকাতি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে আর্থসামাজিক ও মানবিক বিপর্যয়ের হুমকির মুখে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক তাপমাত্রা আর মাত্র 0.5 ডিগ্রি বাড়লেই খরায় পড়বে দেশের উত্তর ও মধ্যাঞ্চল। এই অবস্থায় আসন্ন জলবায়ু সম্মেলনে ক্ষতিপূরণ আদায়ে ভূমিকা রাখার আহ্বান বিশেষজ্ঞদের। মানিক শিকদারের রিপোর্ট। বিশ্বজুড়ে শিল্পের প্রসার, দীর্ঘদিন ধরে কয়লা ও তেলের মতো জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বিপুল পরিমাণ ক্ষতিকারক গ্যাস ও কার্বন নিঃসরণে বাড়ছে উষ্ণতা। এর প্রভাবে প্রকৃতিও হয়ে উঠেছে বিরূপ। বরফ গলছে, বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, সেই সাথে বাড়ছে দাবানল, বন্যা ও ঘূর্ণিঝড়। কার্বন নিঃসরণে উন্নত দেশগুলো দায়ী হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের দেশগুলো। ক্ষতি মোকাবেলায় এরই মধ্যে 200টি দেশকে কার্বন নিঃসরণ কমাতে বলা হয়েছে। 2030 সাল পর্যন্ত তাদের কর্মপরিকল্পনা তুলে ধরতেই 1 নভেম্বর থেকে স্কটল্যান্ডের গ্লাসগোতে হতে যাচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন। সম্মেলন থেকে বাংলাদেশের প্রত্যাশা নিয়ে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির এই আয়োজন। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সংকটের চিত্র উঠে আসে আলোচনায়। 2050 সালের মধ্যে তাপমাত্রা শূন্যে নামিয়ে আনার তাগিদ দেন বক্তারা। অতিবৃষ্টি হচ্ছে, আবার আমাদের অতি খরাও হচ্ছে। এই বিষয়গুলি নিয়ে যদি আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে দর কষাকষি করতে পারি। সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করা দেশগুলো 2020 সালের মধ্যে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে $100 বিলিয়ন প্রতিশ্রুতি থাকলেও কথা রাখেনি তারা। এই অবস্থায় ক্ষতিপূরণ আদায়ে ভূমিকা নেওয়ারও তাগিদ আসে আলোচনা থেকে। 50 ভাগ অর্থ যাতে অভিযোজন, যাতে আমরা যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে দেওয়া হয়। যে দেশগুলো এই জলবায়ুর যে বা গ্লোবাল ওয়ার্মিংয়ে ভূমিকা রেখেছে, উন্নত বিশ্ব, তাদেরকে অ্যাকাউন্টেবল করা। সাধারণ মানুষ খেয়ে পরে বাঁচতে পারবে না, পৃথিবীতে খাদ্য থাকবে না। খাদ্য না থাকলে অভাব হবে, অভাব থাকলে দুর্ভিক্ষ ছাড়া। এখন রাজনীতি বদলে যাবে, রাজনীতি বদলে গেলে যুদ্ধ হবে। আলোচনায় অংশ নিয়ে কৃষিমন্ত্রী বলেন, ক্ষতিপূরণের দাবি আদায়ের পাশাপাশি জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় কাজ করছে সরকার। বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ক্লাইমেট চেঞ্জের জন্য কৃষি, এবং এই কৃষিকে রক্ষা করার জন্য আমাদের বিজ্ঞানীরা কাজ করছে এবং আমাদের ইতিমধ্যেই অনেক সফলতা রয়েছে। সম্মিলিত প্রয়াস থাকলে যে কোনো দুর্যোগ মোকাবেলা সম্ভব বলে মনে করেন আলোচকরা। আজ বাংলাদেশ পৃথিবীতে মর্যাদাশীল জাতি। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। কার্তিকের মাঝামাঝিও নেই শীতের আমেজ, উল্টো তপ্ত বাতাসে বাড়ছে আর্দ্রতা। অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। আবহাওয়াবিদরা বলছেন, নভেম্বরের শেষ ভাগে অনুভূত হবে শীত। আরও জানাচ্ছেন রিয়াজ সুমন। আকাশে সাদা মেঘের ভেলা, বাতাসে কাশফুলের দোলা, এসব শীতের আগমনী বার্তা হলেও প্রকৃতিতে নেই তার ছোঁয়া। রাতেও কমছে না তাপমাত্রা, এর সাথে যোগ হয়েছে বাতাসে অতিরিক্ত আর্দ্রতা। আবহাওয়া অধিদপ্তর বলছে, শীত পুরোপুরি জেঁকে বসতে পারে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। শীতকাল আমরা আপনাদের বাংলাদেশে শুরু হয় ডিসেম্বরের 15 থেকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস শীতকাল। ডিসেম্বরের 15 থেকে মোটামুটি শীতের বেশি শুরু হয়।
আর এখন আপনার উত্তরাঞ্চল বিশেষ করে পঞ্চগড়, রংপুর ডিভিশন এগুলোতে ভোরের দিকে তাপমাত্রা কিছুটা কমের দিকে থাকবে। অক্টোবরে বৃষ্টিপাত কম হওয়ায় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি, ফলে এ সময়ে তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পায়। বৃষ্টিপাত চলে গেছে, মেঘলা ওয়েদার নাই, এখন মনে করেন সানি ওয়েদার, যে কারণে দিনে একটু স্বাভাবিকভাবে একটু টেম্পারেচার বেশি অনুভূত হবে। অন্যান্য বছরের মতো এবারও রাজধানীতে দেশের অন্যান্য স্থানের তুলনায় শীতকালে তাপমাত্রার তারতম্য হতে পারে। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। ঢাকার চারপাশের নদীগুলোর দখল কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। সবচেয়ে বেশি দখলের কবলে বুড়িগঙ্গা ও তুরাগ। দখলদারদের তালিকায় বেসরকারি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান ছাড়াও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নামও আছে। দখলমুক্ত করতে অভিযান চালানো হলেও কিছুদিনের মধ্যেই আগের অবস্থায় ফিরে যায় নদীগুলো। সাইদুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। 400 বছরের পুরনো এ শহরের 4-5টা নদী বেষ্টিত। তবে দখল আর দূষণে নদীগুলোর যৌবন হারিয়েছে অনেক আগেই। বিশেষ করে আদি বুড়িগঙ্গা এখন খুঁজে পাওয়াই কঠিন। নদী পারে ময়লা আবর্জনা, এমনকি কনক্রিট ফেলে দখলের শুরু। দখল তালিকায় সবার উপরে আছে সিমেন্ট ফ্যাক্টরিগুলো। এই চিত্র মিরপুর বেরিবাদ এলাকার। এভাবেই সিমেন্ট ফ্যাক্টরিগুলো গিলে খেয়েছে নদীর জায়গা। শুধু সিমেন্ট ফ্যাক্টরি নয়, বেসরকারি আরও অনেক প্রতিষ্ঠানও নদীর জায়গা দখল করেছে সরকারি প্রতিষ্ঠানও। নদী এই পর্যন্ত না, আমরা তো দেখছি এই নদী ওই পর্যন্ত। সবই তো আসলে নৌকা চলতো না, নৌকাকে তো পুলিশ পুরাটাই নদীর মধ্যে। পুরাটা না হইলেও মনে করেন যে ব্যাস অর্ধেকটা গেছে। এই যে এখানে আরেকটা আছে, এই যে ওই ফ্যাক্টরি দেখেন, ওইটার ফিলার কই আর হেরা আইছে কোথায়। বুড়িগঙ্গার পারে এই পাওয়ার প্ল্যান্টটি গড়ে ওঠায় বছরখানেক আগে কিছু অংশ উচ্ছেদ করা হয়েছিল। সীমানা প্রাচীর ভেঙে দখলমুক্ত করা হলেও কয়েক মাসের মধ্যে আবার আগের অবস্থা। স্থানীয়রা জানান, সবার সামনেই চলছে দখল উৎসব। মাছ ধরছে এই জায়গায় বসে দিয়া, সবই ছিল এদিকে, এখন তার খাল বুঝাই যায় না। এখন বাড়িঘর বানাইতেছে, স্ট্যান্ড বানাইতেছে, দোকান বানাইতেছে। এই যে ইদানি কিছুদিন আগেই তো মানে এত বড় বড় বিল্ডিং ছিল না। আমরা ছোটবেলায় গোসল করছি, কত পানি দিয়ে মাছ ধরতে, সবই করছি ভাই। তবে দক্ষিণ সিটির মেয়র জানালেন, বুড়িগঙ্গা বাঁচাতে হাতে নেওয়া হয়েছে মহাপরিকল্পনা। আদি বুড়িগঙ্গাটাকে আমরা পুনরুদ্ধার করব এবং তার সাথে সাথে পুরো বুড়িগঙ্গার পাশ দিয়ে আমাদের যে এখন বেড়িবাঁধের সড়কটা আছে, এটাকে আমরা 6 সারিতে উন্নীত করব। নদী উদ্ধারে সব ব্যবস্থাই নেওয়া হবে বলে জানান মেয়র। অবৈধ যে দখলের যে অভয়ারণ্য চলছে, যে মহা উৎসব চলছে, এটা বন্ধ হবে। যে উচ্ছেদ করে পরে আবার সেটা দখল হয়ে যায়, এর জন্য আমরা দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা করছি। পরিকল্পিতভাবে নদীগুলো দখল ও দূষণমুক্ত করা গেলে উন্নত ঢাকা গড়ার কাজটি এক ধাপ এগিয়ে যাবে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। কুমিল্লার ঘটনায় ইকবাল সহ 4 আসামির আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারহানা সুলতানের আদালতে তাদের হাজির করা হয়। সিআইডির পক্ষ থেকে আরও 7 দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দ্বিতীয় দফায় 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ইকবাল হোসেন, ইকরাম হোসেন, দারোগাবাড়ি মাজারের 2 সহকারী খাদেমের 10 দিন করে রিমান্ড চায় পুলিশ। আদালত তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 13 অক্টোবর পূজা মণ্ডপে কোরআন রাখার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিসিটিভির ফুটেজ দেখে ইকবালকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়। আমরা 7 দিনের রিমান্ড চেয়েছি, 5 দিনের রিমান্ড বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মঞ্জুর করেছে। গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, আমরা আরও তথ্য নেওয়ার জন্য 5 দিনের রিমান্ডে নিয়ে দিতে। এদিকে বাংলাদেশ কখনোই সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। ব্রাহ্মণবাড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ভারত সরকারের দেয়া 2টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, যতক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শ এবং বাংলাদেশ জীবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতিও জীবিত থাকবে। অনুষ্ঠানে গেস্ট অফ অনার ছিলেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় ভারতের প্রয়োজনে বাংলাদেশ
পাশে দাঁড়িয়েছিল। বাংলাদেশের জনগণের কল্যাণেও ভারত সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ জীবিত থাকবে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিও জীবিত থাকবে। বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে জনস্বাস্থ্য ও জনগণের কল্যাণের জন্য ভারত তার সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। নীতিমালা মানছেন না রাইড শেয়ার চালকরা। অ্যাপ রেখে চুক্তিতে চালানোয় ভোগান্তিতে গ্রাহক, হচ্ছে ছিনতাই, আছে ডাকাতির ঘটনাও। মুস্তাফিজুর রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। নগর জুড়ে যানজট, প্রতিদিনই নাকাল গন্তব্যে ফেরা মানুষ। অ্যাপস ছিল না, দেখা যায় আমাকে একটা অন্য জায়গায় নিয়ে গেছে, এতে আমার একটা মোবাইলও হারিয়ে গেছে, আবার জীবনেরও জন্য একটা ঝুঁকি। অপেক্ষাকৃত দ্রুত এবং নিরাপদে পৌঁছাতে তাই মোটরসাইকেলে সওয়ার হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সম্প্রতি অ্যাপসের চল প্রায় উঠেই গেছে, চালকেরা বাইক চালাচ্ছেন ঠিকা চুক্তিতে। অ্যাপসের মাধ্যমে আমরা যেখানে যাইতাম আমরা দেখতে পারতাম যে এই জায়গাটায় এত টাকা বিল আসবে, কিন্তু এখন বর্তমানে যে কাজটা হইতে আছে এটা হচ্ছে একটা দুর্নীতি। 50 টাকার ভাড়া 100 টাকা, 100 টাকার ভাড়া 200 টাকা, সুযোগের সদ্য ভাড়া চলে তারা জায়গা মতো যাইতে চায়। যে কোনো অঙ্কের তারা টাকার ডিমান্ড করছে এবং সেই টাকার মাধ্যমে আপনাদেরকে যেতে হবে, যেমন রিক্সা টিক্সা অন্যান্য যানবাহন যেভাবে নির্ধারিত ভাড়ার বাইরে চুক্তির মাধ্যমে যায়। বাইক চালকেরা বলছেন অ্যাপসে ভাড়া টানলে তাদের পোষায় না, যত অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আমাদেরকে যে জায়গায় জায়গায় সার্জেন্টরা ডিস্টার্ব করে, মানে এটা কি ভাষায় প্রকাশ করার মতো না। মোটরসাইকেল আমার, গাড়ি আমার, খরচ আমার, রাস্তায় মামলা খেলে আমার, অ্যাপসের কাছে আমি তো ধর্ণা দিতে যাবো কেন? ভোগান্তির প্রশ্নে চালকদের অ্যাপসের আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। তাদের মধ্যে নানা রকম অভিযোগ আছে, ড্রাইভারদের অভিযোগ আছে, মানুষকে ছিনতাইকারী কবলে ফেলে দেয়, ভাড়া বেশি চায়। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় উচিত এটা নীতিমালা করে এগুলিকে তারপর চালু করতে দেওয়া। রাইড শেয়ারে অ্যাপস ব্যবহার না হওয়ায় নিরাপত্তাহীনতাই সেবাগ্রহীতা, দরদামের ভাড়াই জনগণ যেমন ঠকছে তেমনি হচ্ছে সময়ের অপচয়। ধরেন আমার রাইডার অন্য একটা জায়গায় নিয়ে গেল, হ্যাঁ, তো এখন ধরেন আমার কোনো জায়গাটা ফেলায় টেলায় সব কিছু নিয়ে গেল, পরে আমি বাসায় যখন আসবো তখন যেন আমার এই অ্যাপের ভিতরে ঢুকলে সেই জিনিসটা আমি জানতে পারি যে এই রাইডটা তখন কে চালাইছিল। তাহলে আমি অ্যাপের মাধ্যমে কেন টাকাও বেশি দিতেছি, আবার আমার সিকিউরিটিটাও পাচ্ছি না। গাড়ির মালিক যেরকম তাদের একটা নথিভুক্ত তালিকা সরকারের কাছে আছে, সেটা একটা মোটরসাইকেলের ক্ষেত্রে হওয়া উচিত। রিক্সা চালকরা 50 টাকার ভাড়া এখন বর্তমানে 100 টাকা চাচ্ছে, ওরাও তেমন ঠিক 30 টাকার ভাড়া এরকম 100 টাকা চাচ্ছে, 200 টাকা চাচ্ছে। রাইড সেবার পাশাপাশি সাধারণ মানুষ চালকদের কাছে চান নিরাপত্তাও। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21শে টেলিভিশন। মিছিল সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে ডেঙ্গুর প্রকোপ বছর জুড়ে থাকার আশঙ্কা, হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন বড় কাটরা, সংস্কারের অভাবে ধ্বংসপ্রায় অবস্থা। আবার আমন্ত্রণ রাত 11টার 21শে সংবাদ। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের তাৎক্ষণিক নানা পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন ভারতের সাংবাদিকরা। দেশটির সফর শেষে ঢাকায় ফিরে একথা জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সাংবাদিকরাই প্রশংসা করেছে যে সরকার অত্যন্ত দ্রুততার সাথে স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশে যে অস্থিরতা তৈরি করার অপচেষ্টা চালানো হয়েছিল সেটি সরকার শক্ত হাতে দমন করেছে। জলবায়ু পরিবর্তনের কারণে বছর জুড়ে ডেঙ্গু জ্বরের প্রকোপ থাকার আশঙ্কা করছে কীটতত্ত্ববিদরা। এদিকে অক্টোবর নভেম্বর মাসে ডেঙ্গু প্রকোপ কমে আসার কথা থাকলেও এখন হাসপাতালে রোগীর চাপ আছে। মাহমুদ হাসানের রিপোর্ট। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের প্রতিটি বেডেই রোগী,
কোনো ধরনের লক্ষণ ছাড়াই সাধারণ জ্বরে আক্রান্ত হয়ে সিবিসি পরীক্ষায় ডেঙ্গু জ্বর ধরা পড়ছে তাদের। খালি জ্বর ছিল, অন্য কোনো সিমটম ছিল না। সোনিয়াখড়া সাইনবোর্ডে ওখানে রাজমিস্ত্রি কাজ করে, আজ 4 দিন যাবত ওখানে ডেঙ্গু জ্বর আক্রান্ত। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত সংকটাপন্ন রোগী প্রতিদিনই ভর্তি হচ্ছে, আর নভেম্বর মাসে রোগীর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা তাদের। বাড্ডারামপুর ওইদিকে রোগী ঢাকার ভেতরে বেশি আমরা পাই, আর খিলগাঁও আর এদিক থেকে আসে, পুরান ঢাকা থেকে তো আছেই। নভেম্বরে আমরা এক্সপেক্ট করছি যে হয়তো একদমই কমে যাওয়ার কথা, কিন্তু কিছু রোগী তো আসলে থেকেই যাচ্ছে, প্রতিদিন ভর্তি তো 20 থেকে 25 জন হচ্ছে। অসময়ে এডিস মশার প্রাদুর্ভাবের জন্য জলবায়ুর পরিবর্তনকে দায়ী করছেন কীটতত্ত্ববিদরা। তাদের আশঙ্কা ডেঙ্গু থাকবে বছর জুড়ে। এডিস মশা এবং ডেঙ্গুর যে প্যাটার্ন, এই প্যাটার্নটি পরিবর্তিত হচ্ছে। এই জলবায়ু পরিবর্তনকে সামনে রেখে সমন্বিত মশক ব্যবস্থাপনা সারা বছর ব্যাপী চলমান রাখতে হবে, যেহেতু এখন ডেঙ্গু সারা বছর ব্যাপী থাকবে। এমন অবস্থা থেকে উত্তরণের জন্য সিটি কর্পোরেশনের মশক নিধন অভিযানে পরিবর্তন আনার কথা জানান তারা। ডেঙ্গু নিয়ন্ত্রণ ব্যবস্থা অথবা এডিস নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। জনসচেতনতা সৃষ্টি করতে না পারলে এডিস মশার বংশ বিস্তার রোধে কোনো পরিকল্পনাই কাজে আসবে না বলেও মত দেন বিশেষজ্ঞরা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় 24 ঘন্টায় 7 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 27,854। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 833টি ল্যাবে 17,811টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 305 জন। 24 ঘন্টায় ঢাকায় 3 জন এবং চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশালে 1 জন করে মারা গেছেন। 271 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে 15,32,966 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 1.71%, মৃত্যুর হার 1.78%। নিত্যপণ্যের দাম সাধারণের নাগালের বাইরে, এতে খেটে খাওয়া মানুষ কষ্টে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দলের মানববন্ধনে তিনি বলেন, সাধারণ মানুষ পেট ভরে খেতে পারছে না। সংখ্যালঘুদের ওপর হামলা সহ বিভিন্ন ইস্যু সরকার তৈরি করছে বলেও এ সময় অভিযোগ করেন ফখরুল। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের আন্দোলন চলবে বলেও জানান তিনি। ডিম, চিনি, কেরোসিন তেল, শসা, কাঁচা বাজার, একটা জিনিসের দাম আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নাই। সাধারণ মানুষ এখন আর ভালো খেতে পারে না। খায় কারা? আওয়ামী লীগের লোকেরা। আমরা অবশ্যই নির্বাচন চাই, সেই নির্বাচন হতে হবে নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ সরকারের অধীনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব গুণে করোনার মধ্যেও উন্নয়নের প্রতিটি সূচকের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী। ঢাকা মহানগর আওয়ামী লীগের 28 নম্বর ওয়ার্ডের সম্মেলনে তিনি আরও বলেন, শেখ হাসিনার উন্নয়ন আজ বিশ্ব দরবারে রোল মডেল। তার দূরদর্শী চিন্তার মাধ্যমে ক্ষুধা দারিদ্র্য মোকাবেলা করে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। কিন্তু সরকারের এত অর্জন একটি মহলের নজরে আসে না। তারা অপপ্রচারে ব্যস্ত সময় পার করছে। সরকার বিরোধী এসব অশুভ শক্তি মোকাবেলায় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মতিয়া চৌধুরী। বিশ্বে প্রতি বছর 1,37,00,000-এরও বেশি মানুষ স্ট্রোকে আক্রান্ত হয়, আর এই স্ট্রোকই দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর কারণ। বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিস রোগীদের স্ট্রোকের সম্ভাবনা 2 থেকে 4 গুণ বেশি। আরও জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। স্ট্রোক মস্তিষ্কের এক ভয়াবহ রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, বছরে বিশ্বে প্রায় 1,37,00,000-এরও বেশি মানুষ স্ট্রোকে আক্রান্ত হয়। এর মধ্যে মৃত্যুহার 60%। যারা বেঁচে থাকেন তারা দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক সমস্যায় ভোগেন। বিশেষজ্ঞরা বলছেন, 2 ধরনের স্ট্রোক হয়ে থাকে: অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তে চর্বি, কায়িক পরিশ্রম না করা, মদ্যপান ও ধূমপান সহ নানা কারণেই স্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। রক্ত চলাচল বন্ধ হয়ে যে স্ট্রোকটা, সেটা হলো 100টা রোগীর মধ্যে দেখা যাচ্ছে যে 85টাই ওইটার কারণে হয়, আর 15টা রোগীর হয় হলো
নালী ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণ যখন হয় তখন কিন্তু হঠাৎ করে সিভিয়ার হেডেক হবে, বমি হবে এবং অজ্ঞান ভাব হবে। রক্ত চলাচল বন্ধ হয়ে যে স্ট্রোকটা হয়, কথা বলার জড়তা, মুখ বাঁকা হয়ে যাওয়া, হাতের পায়ের শক্তি কমে যাওয়া, এই ক্ষেত্রে কিন্তু মাথা ব্যথা সাধারণত হয় না। স্ট্রোকের পর রোগীর মস্তিষ্কে কোষগুলো প্রতি মিনিটে 1.9 মিলিয়ন ক্ষতিগ্রস্ত হতে থাকে। তাই যত দ্রুত সম্ভব হাসপাতালে নেয়ার পরামর্শ চিকিৎসকদের। ডায়াবেটিস আক্রান্ত যারা, তাদের স্ট্রোকের সম্ভাবনা 2 থেকে 4 গুণ যাদের ডায়াবেটিস নেই। হঠাৎ করে কিছু হয় এবং সে যদি তীব্র মাথা ব্যথা থাকে, মুখের এক পাশ বাঁকিয়ে যায় অথবা কোনো পোর্শন দুর্বলতা দেখা দেয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার মাথায় সমস্যা হয়েছে। তাহলে ধরে নিতে হবে এটা ব্রেনের সমস্যা, আপনাকে ব্রেন ফিজিশিয়ান, যাকে বলে আমরা নিউরোলজিস্ট অথবা নিউরোসার্জনের পরামর্শ নেওয়া উচিত। দেশে স্ট্রোকের চিকিৎসা সেবার পরিধি বাড়লেও এখনো পর্যাপ্ত নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। 18-19 মানুষের জন্য আমার সেন্টার কয়টা আছে, অত্যন্ত লিমিটেড। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন বড় কাটরা। শৈল্পিক সৌন্দর্যের কারণে স্থাপনাটি এখনও আকর্ষণীয়। তবে দখল ও পর্যাপ্ত সংস্কারের অভাবে ধ্বংস হতে চলেছে ঐতিহাসিক এ স্থাপনা। রিপোর্টে আরও জানাচ্ছেন মিনালা দিবা। ঐতিহ্যবাহী মধ্য এশিয়ার ক্যারাভান সরাইখানার এটি একটি মডেল। বড় কাটরা ঠিক হুবহু এমনই একটি স্থাপনা। বিশ্বে খুব কম সংখ্যক এ ধরনের স্থাপনা টিকে আছে। কাটরা অর্থ কাঠের তৈরি মঞ্চ বা ঘর। উত্তর ও দক্ষিণে দুটি তোরণ সহ মুঘল রাজকীয় স্থাপত্য রীতির সব বৈশিষ্ট্য এতে ছিল। সম্রাট শাহজাহানের পুত্র সুলতান শাহ সুজার আমলে আনুমানিক 1663 থেকে 64 সালের মধ্যে তৈরি হয় চুন সুরকির মজবুত স্থাপনাটি। পরবর্তীতে এটি মুসাফিরখানা হিসেবে ব্যবহার শুরু হয়। এখন আর সেই জৌলুস নেই, পলেস্তেরার সাথে খসে পড়েছে ঐতিহ্যের অহম। ঢাকার যে নবাবরা, নায়েব নাজিম জাদিকিবরি, তারাও একসময় থেকেছে, অনেকেই থেকেছেন। সেই বড় কাটরাটা এখন প্রায় ধ্বংসের মুখে। বড় কাটরা, ছোট কাটরা কেউ মালিক নেই, সরকারি মালিক। একটা মাদ্রাসা সেখানে কিভাবে বসেছে কেউ জানে না, দখল করে আছে। এখন মূল গেটটি কোনো মতে জানান দিচ্ছে অস্তিত্ব। ইতিহাস নির্ভর স্থাপনার আশেপাশের 250 মিটারের মধ্যে নতুন কিছু নির্মাণ করা যাবে না, এমনই নির্দেশনা সম্পূর্ণই উপেক্ষিত এখানে। পর্যাপ্ত পরিমাণ ওপেন স্পেস থাকতে হবে যেন পুরো বিল্ডিংটার অবয়বটা আপনি দেখতে পান। সেই জায়গাগুলো কি প্রত্নতত্ত্ব বিভাগ করছে। ঠিক চকবাজারের কর্নারে 18-20 তলা বিল্ডিং হয়ে গেছে, হাইরাইজ বিল্ডিং হয়ে গেছে। এগুলোতে যখন আমি বড় কাটরাকে যদি সংরক্ষণ আজকে করা হয় ঠিক মতো করে, তখনও কিন্তু ব্যাকড্রপে আমার এই হাইরাইজ বিল্ডিংগুলো আমার মনে হচ্ছে ঘাড়ের উপরে দাঁড়িয়ে আছে। মূল গেটের একাংশে গুদামঘর, মালামালের আড়ত সহ নানা ব্যবসা প্রতিষ্ঠান। দখলের রাজ্যে কি নেই, এসব প্রশ্নের উত্তর জানতে কথা হয় দখলদারদের সাথে। ভাড়া দেন না আপনি? ভাড়া মাদ্রাসায় যায়, এই আংশিক ভাড়া দিতে হয় আর কি। আছে এই মহল্লারই একজন। আর বড় কাটরার কমপক্ষে 60 ভাগ এলাকা জুড়ে রয়েছে একটি মাদ্রাসা ও মসজিদ। প্রাচীন এই স্থাপনা আনা হয়েছে পরিবর্তন। প্রাচীন এই বিল্ডিংয়ের সাথে কিছু দোকান ছিল, এগুলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান অভ্যন্তরীণ কাজে ব্যবহার হয়। ঢাকার 4টি এলাকা এবং 93টি ভবনকে ঐতিহ্য সংরক্ষণের ঘোষণা দিয়ে গ্যাজেট প্রকাশ করা হয় 2009 সালে। কিন্তু বাস্তবে কি তার আদৌ কোনো ছিটেফোঁটা মিলছে? এভাবে ঐতিহ্য ও পরিচিতিগুলি বিলীন করে দিলে নতুন প্রজন্মর কাছে অবশিষ্ট কি থাকবে? মিনালা দিবা, বড় কাটরা, 21 টেলিভিশন, ঢাকা। আরও একটি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পেঁয়াজ মুরগিতে কিছুটা স্বস্তি, আরেক দফা বাড়ল তেলের দাম, সবজির বাজার চড়া। পশ্চিম তীরে 3000 বসতি স্থাপনে ইসরায়েলের অনুমোদন, যুক্তরাষ্ট্রের আপত্তি। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যানবাহন সহ ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে 3য় দিনের কাজ শেষ হয়েছে। উদ্ধারকারী জাহাজ হামজা এ অভিযান চালায়।
প্রত্যয় নামের আরেকটি উদ্ধারকারী জাহাজ আসার কথা থাকলেও ধীরগতির কারণে এখনও পাটুরিয়ায় পৌঁছতে পারেনি। ফলে হামজা দিয়ে কেবল ডুবে যাওয়া যানবাহন উদ্ধার করা হচ্ছে। কাজে সহায়তা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। বিএডব্লিউটি এর চেয়ারম্যান জানিয়েছেন, প্রয়োজনীয় উদ্ধার কাজে বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হবে। এদিকে পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ দেখা গেছে। পারাপারের অপেক্ষায় আছে কয়েকশো ট্রাক। অপরিকল্পিত ড্রেজিংয়ে সংকুচিত হয়ে আসছে মোংলা ঘষিয়াখালী নৌ চ্যানেল। বাড়ছে চর দখলের প্রতিযোগিতা। নদী খননের নামে গচ্চা যাচ্ছে সরকারের কোটি কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, এখনই উদ্যোগ না নিলে অস্তিত্ব সংকটে পড়বে ভারত বাংলাদেশ নৌ প্রোটোকলভুক্ত চ্যানেলটি। মোংলা প্রতিনিধি আবুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। 2014 সালে 250 কোটি টাকা ব্যয়ে খনন করে সচল করা হয় 26 কিলোমিটার দীর্ঘ মোংলা ঘষিয়াখালী নৌ চ্যানেল। পলি জমে নদীটি এখন খালে পরিণত হয়েছে। চর দখলের প্রতিযোগিতা শুরু করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও প্রতিষ্ঠান। ড্রেজিং করার পরিকল্পনায় এক ধরনের মনে হয় যে ত্রুটি আছে, কারণ এখানে এক পার ভরাট হচ্ছে, সেই ভরাটের বালি এসে আবার নদীতে পড়ছে, তাতে আবার নদী ভরাট হচ্ছে। আবার এই ড্রেজিংয়ের ফলে এক ধরনের দখল প্রক্রিয়া দেখতেছে। আমরা বিভিন্ন সরকারি সংস্থার সাইনবোর্ড যেমন দেখি, বিভিন্ন রাজনৈতিক দলেরও আমরা সাইনবোর্ড দেখছি। কর্তৃপক্ষ বলছে, এ বন্দর থেকে নদীপথে পণ্য পরিবহনে একমাত্র পথ মোংলা ঘষিয়াখালী চ্যানেল। চ্যানেলটি বন্ধ হলে বন্দরের আয় বাধাগ্রস্ত হবে। এই চ্যানেল বন্ধ হলে মোংলা বন্দরের মাধ্যমে যে অর্থনৈতিক যে একটা প্রবৃদ্ধি সরকারের, সেটা কিছুটা বাধাগ্রস্ত হবে। আর বন্দর ব্যবহারকারীরা বলছেন, পরিকল্পিত উদ্যোগ না নেওয়া হলে বন্ধ হয়ে যাবে চ্যানেলটি। নৌ যোগাযোগের জন্য এই চ্যানেলটা সংরক্ষণ করা এবং নাব্যতা রাখা জরুরি দরকার। চ্যানেলটির নাব্যতা রক্ষায় বিভিন্ন পরিকল্পনার কথা বলছে বিআইডব্লিউটিএ। লিখিত এবং মৌখিক যখন ডাইকগুলো দখলে চলে যায়, তখন সাধারণত আমরা চিঠি দিই সরকারি প্রতিষ্ঠানগুলোকে। এভাবে আমাদের কার্যক্রম অব্যাহত আছে, কিন্তু আসলে এর একটা সুদূরপ্রসারী পরিকল্পনা করা প্রয়োজন। এ বন্দর দিয়ে আমদানি করা পণ্য কম খরচে পরিবহনে ঘষিয়াখালী চ্যানেলটি সচল রাখতে এখনই উদ্যোগ নেয়ার দাবি সংশ্লিষ্টদের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে যুব সমাজের প্রতি ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন যুবলীগ নেতারা। ভোলায় যুবলীগের সম্প্রীতি সমাবেশ থেকে বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উপর আর কোনো আঘাত সহ্য করা হবে না। প্রধান অতিথি যুবলীগের কেন্দ্রীয় সদস্য ডক্টর আশিকুর রহমান শান্ত বলেন, বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার দেশ। এখানে সবাই মিলেমিশে থাকবে। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগের সহ সম্পাদক ব্যারিস্টার আরাফাত হোসেন, ভোলা জেলা যুবলীগ নেতা মুস্তাক আহমেদ শাহিন, বোরহানুদ্দিন দৌলত খান সহ বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন। এবার এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের সবজির দাম। কিছুটা কমেছে মুরগি, পেঁয়াজ ও কাঁচামরিচের দাম। বেড়েছে ভোজ্য তেল ও মসুর ডালের দাম। বাজারে ইলিশের সরবরাহ প্রচুর, তবে দর সাধারণ ক্রেতার নাগালের বাইরে। মিনালা দিবার রিপোর্ট। বাজারে শীতের সবজির সমারোহ, তবে দাম চড়া। এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে। বেগুন 50 টাকা, ফুলকপি প্রতি পিস 40 থেকে 50 টাকা, উচ্ছে 80, টমেটোর কেজি 120 টাকা। বিক্রেতাদের একই অজুহাত, সরবরাহ কম। গাজর আছে 120, 110, শসা আছে 50 টাকা কেজি। এখন বর্তমানে একটু আমদানি কম, এই কারণেই জায়গায় মাল নাই, এর লাগি দাম বাড়তি। কিছুটা কমেছে পেঁয়াজ, কাঁচামরিচের দাম। দেশি পেঁয়াজ 65 টাকায় বিক্রি হচ্ছে, তবে দেশি মুসুর ডালের দাম বেড়েছে কেজিতে 10 টাকা। সয়াবিন তেল বিক্রি হচ্ছে 155 টাকা লিটার দরে। দেশি মসুর ছিল 100 টাকা, এখন 110 টাকা। চিনি খোলাটা 80 টাকা বিক্রি করতেছি, প্যাকেট চিনি 85 টাকা বিক্রি করতেছি। বাজারে প্রত্যেকটা কোম্পানি দাম বাড়াইতেছে, সপ্তাহ যাইতে দাম বাড়াইতেছে, সপ্তাহ যাইতে দাম বাড়াইতেছে। তেল কিনতে যান, চাউল কিনতে যান, সব কিছুই ঊর্ধ্বগতি। এমনকি কাঁচা বাজার করছি, সেটাও সব কিছুর ঊর্ধ্বগতি। সরকার বাজার মনিটরিং করে না, বিধায় আজকে এই অবস্থা। বাজারে ইলিশের সরবরাহ প্রচুর, তবে দাম এখনো চড়া। 1100 টাকা কেজি, 1 কেজি উপর যেগুলা, আর 900 গ্রাম, 800 গ্রাম 900 টাকা কেজি। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে
প্রত্যেক মাস কেজিতে 50 টাকা 100 টাকা কম আছে। সব ধরনের মুরগির দাম কিছুটা কমেছে, আগের দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। এবার সংস্কৃতি সংবাদ। শেষ করছি উদীচী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকীর খবর জানিয়ে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ৭২-এর সংবিধানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী। কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উদীচী নেতারা সাম্প্রতিক সময়ে পূজা মণ্ডপে হামলাসহ হিন্দু সম্প্রদায়ের বসত বাড়ি পোড়ানোর নিন্দা জানান। মফিউর রহমানের রিপোর্ট। নৈশব্দ ভেঙে জেগে ওঠো দ্রোহে, এই স্লোগানে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। আয়োজনের প্রথম পর্বে আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে একটি গোষ্ঠী। সকলের বাসযোগ্য বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার পাশাপাশি সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাতিলের দাবি জানিয়েছেন তারা। আজকে গ্রামে গঞ্জে যান, সেখানে যাত্রাগান বন্ধ করে দেওয়া হয়েছে, কবিগান বন্ধ করে দেওয়া হয়েছে, বাউলদের উপরে বারবার নির্যাতন করা হচ্ছে। এই মুক্তিযুদ্ধের যে অর্জন, সেই সুখী সুন্দর সমৃদ্ধশালী সোনার বাংলা, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় আমরা সামনের দিকে এগিয়ে যাব। আপনারা জানেন, পরে দ্রোহ ও প্রতিবাদের প্রতীকী পরিবেশনায় অংশ নেন শিল্পীরা। এছাড়া পরিবেশিত হয় গীতি আলেখ্য কেমন আছো বাংলাদেশ। উদীচীর পাশাপাশি আমন্ত্রিত শিল্পীরাও অংশ নেন সাংস্কৃতিক আয়োজনে। তারপরেও ধার দেনা করে ফসল ফলাইছি। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাত ১১টার ২১ সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হুমকির মুখে বাংলাদেশ, বিশ্ব সম্মেলনে ক্ষতিপূরণ আদায়ে সোচ্চার থাকার তাগিদ। ঢাকার চারপাশে নদী দখলদারদের তালিকায় সরকারি প্রতিষ্ঠানও, বুড়িগঙ্গা বাঁচাতে মহাপরিকল্পনা। কুমিল্লার ঘটনায় ইকবাল সহ ৪ জন আবারও রিমান্ডে, সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় নয় বললেন আইনমন্ত্রী। ডু অর ডাই ম্যাচে ক্যারিবীয়দের জয়, বিশ্বকাপ থেকে বিদায় টাইগারদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।